Hello everyone, welcome back to my channel English with Mrinmoy. In today's video, we will be discussing about Francis Bacon's most notable prose, that is of studies. তো আজ আমরা অফ স্টাডিজ নিয়ে আলোচনা করব। তো লাইন ধরে আমরা ব্যাখ্যা শিখে নেব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং শেষ অবধি ভিডিওতে জুড়ে থাকবে। তো অফ স্টাডিজ প্রথমত বুঝবে অফ স্টাডিজ যে প্রোজটি রয়েছে সেটা আসলে কি বোঝাতে চেয়েছে, কি ব্যাপারে কি সম্পর্কে রয়েছে সেটা প্রথমে জেনে নিচ্ছি। স্টাডিজ মানে পড়াশোনা, অধ্যয়ন। তো পড়াশোনা নিয়ে ফ্রান্সিস বেকন তিন রকমের ক্যাটাগরি দেখিয়েছেন যে তিন রকম ভাবে পড়াশোনাটাকে করা যেতে পারে। তো আমরা দেখব, বোর্ডে দেখো ভালো করে বুঝবে কি বলেছে। স্টাডিজ হ্যাভ বিন ডিভাইডেড ইনটু থ্রি ক্যাটাগরিজ। তিন রকমের ক্যাটাগরি রয়েছে। ফার্স্ট, ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। তো আমরা ডিলাইটের জন্য মানে আনন্দের জন্য আমরা পড়াশোনা করি। প্লেজার, টু হ্যাভ প্লেজার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে প্লেজার পাওয়ার জন্য। নেক্সট, অর্নামেন্ট। হোয়াট ইজ ইট? অর্নামেন্ট মিন্স টু ইউজ সাম কোটেশনস, phrases and idioms while conversating with others to show off our ornamentation. আমরা আমাদের কথা বলার সময় যে বিভিন্ন রকমের কোটেশন, বিভিন্ন রকমের ফ্রেজ, ইডিয়ামস ব্যবহার করি যাতে আমরা শো অফ করতে পারি, লোকেদের দেখাতে পারি যে আমরা কতটা জ্ঞানী, পড়াশোনা নিয়ে আমরা কতটা সিরিয়াস। নেক্সট, অ্যাবিলিটি বলেছে। অ্যাবিলিটি মানে কি বলেছে? টু হ্যাভ দ্য প্র্যাকটিক্যাল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নলেজ টু জাজ। মানে অ্যাবিলিটি বলতে কর্মদক্ষতা। কর্মদক্ষতার জন্য আমরা পড়াশোনা করি। মানে এই কর্মদক্ষতার জন্য পড়াশোনা করলে কি হবে? আমাদের প্র্যাকটিক্যাল নলেজ হবে, মানে ব্যবহারিক নলেজ বা প্রাথমিক নলেজ আমরা পাবো। তার পাশাপাশি কোনো কিছু যুক্তি সহকারে, যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা আমাদের মধ্যে চলে আসবে। এটা অবশ্যই মনে রাখবে যে প্র্যাকটিক্যাল নলেজ, এই অ্যাবিলিটির জন্য যে আমরা পড়াশোনা করি সেটার মধ্যে অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ থাকবে। তো এবার আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করছি। তো তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। ফ্রান্সিস বেকন, আমরা প্রথমত জেনে নেব হু ওয়াজ ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন ওয়াজ এ ফিলোসোফার, রাইটার, দেন সায়েন্টিস্ট। ওকে, ফ্রান্সিস বেকন সম্পর্কে যারা জানো না, তো আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি ফ্রান্সিস বেকন সম্পর্কে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সবাই ভিডিওটা দেখে নাও, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা শুরু করছি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। পড়াশোনা কিসের জন্য করা হয়? আনন্দ লাভের জন্য। অর্নামেন্টেশন, কোনো কিছু কোটেশন, ফ্রেজ, ইডিয়ামস, কথা, আমাদের কথায় এইসব ব্যবহার করে আমরা যাতে লোকেদের দেখাতে পারি যে আমাদের পড়াশোনার দক্ষতা রয়েছে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং কর্মদক্ষতার জন্য। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। দেখো, আনন্দ লাভের জন্য যে আমরা পড়াশোনা করি সেটা কিভাবে করা হয়? একমাত্র একাকিত্ব এবং রিটায়ারিং অবস্থায়। রিটায়ারিং মানে কি? অবসরকালে, যখন অবসর সময় পাবো তখন আমরা এই ডিলাইটের জন্য পড়াশোনা করে থাকি। এটা কার মত? ফ্রান্সিস বেকনের মত। ফ্রান্সিস বেকন বলেছেন যে এইভাবে পড়াশোনা করা যেতে পারে। For ornament is in discourse and for ability is in the judgment and disposition of business. শো অফ করার জন্য আমরা কথা বলার সময় সেটা শো অফ করতে পারি, এবং আমাদের কর্মদক্ষতার জন্য আমরা যে পড়াশোনা করব সেটা একমাত্র আমাদের সব ধরনের কাজের ভালোভাবে, যাতে কাজটাকে ভালোভাবে গুছিয়ে রাখতে পারি, যে কোনো কাজ গুছিয়ে নিয়ে সঠিকভাবে বিচার বিবেচনা করার ক্ষমতা যাতে আমাদের মধ্যে চলে আসে, সেটার জন্য আমরা পড়াশোনা করে থাকি। এটা ফ্রান্সিস বেকন বলেছেন। For expert men can execute and perhaps judge of particulars one by one, but the general counsels and the plots and marshalling of affairs come best from those that are learned. আরেকটা কনটেক্সট তুলে ধরেছেন। তিনি বলেছেন যে দক্ষ লোকেরা পড়াশোনাকে কাজে লাগায় এবং সম্ভবত তারা এক এক করে প্রত্যেকটা জিনিস বিচার করার ক্ষমতা তাদের মধ্যে থাকে, কিন্তু সাধারণ পরামর্শ এবং কিছু পরিকল্পনা, কিছু ব্যাপারের যে মার্শেলিং মানে কি কোনো ব্যাপারের বা কোনো ঘটনার পুঙ্খানুপুঙ্খ ঘটনা, সেগুলো একমাত্র পাওয়া যায় যারা সমাজের শিক্ষিত লোক, লার্নেড মেনদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। এটা কার মতে? ফ্রান্সিস বেকনের মতে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লোথ। এবার ফ্রান্সিস বেকন কি বলেছেন? ফ্রান্সিস বেকন বলেছেন যে পড়াশোনা করার নেগেটিভ দিক বলেছেন, মানে আমরা যদি অতিরিক্ত পড়াশোনা করি তাহলে সেটা আমাদের একটা আলস্যের জায়গা হয়ে পড়ে, মানে আলস্য ভাব তখন আমাদের মধ্যে চলে আসে। এখানে স্লোথ মানে মনে রাখবে লেজিনেস। ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। দেখো, আমাদের পড়াশোনায় যদি অতিরিক্ত অর্নামেন্ট ব্যবহার করি তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাফেক্টেশন হয়ে যাবে।
অ্যাফেক্টেশন মানে কি? ভন্ডামি, ঠিক আছে, মানে জাস্ট শো অফ করা। কে অনেকক্ষণ ধরে পড়ছে তার মানে বোঝা যাবে যে শুধুমাত্র সে লোকেদের দেখানোর জন্য পড়াশোনা করছে। ও জাস্ট কোনো কোটেশন ব্যবহার করবে, ফ্রেজ ইডিয়মস ব্যবহার করে ও নিজের দক্ষতা, নিজের পড়াশোনাটাকে সকলের সামনে তুলে ধরবে। টু মেক জাজমেন্ট হোলি বাই দ্য রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার। এবার বলেছে যারা অতিরিক্ত অর্নামেন্টেশন করে তাদের জন্য তারা পড়াশোনার যে নিয়ম কানুন রয়েছে সেগুলো কি করে, ভালোভাবে বিচার বুদ্ধি করে, সমগ্রভাবে বিচার বুদ্ধি করে, এবং সেটা একজন স্কলারের পক্ষে হাস্যকৌতুক হয়ে যায়। ধরো যারা অর্নামেন্টের জন্য এই কোটেশন ব্যবহার করে, নিজেদের পড়াশোনায় কোটেশন ব্যবহার করে লোকেদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন রকমের যুক্তি তুলে ধরে, বা কোনো রকমের কোনো মহান লোকেদের কোটেশন তুলে ধরবে কথা বলার সময়, ঠিক আছে, যদি এমনটা করে তাহলে ভাববে যে না, এটা হচ্ছে ও সেই স্কলারের একটা মূর্খামি, বোকামি, হাস্যকর কোনো ব্যাপার ওর সাথে ঘটে যাবে। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। তারা তাদের স্বভাব যথার্থ করে এবং তাদের স্বভাবটা যথাযথ হয় কার দ্বারা? বাই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার দ্বারা। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস। বলেছে মানুষের মধ্যে যে স্বাভাবিক দক্ষতা রয়েছে, ক্ষমতা রয়েছে, সেগুলো স্বাভাবিক গাছের মতো, স্বাভাবিক উদ্ভিদের মতো। যেমন স্বাভাবিক উদ্ভিদ কি করে একা একাই অটোমেটিক্যালি জন্মগ্রহণ করে গ্রো হয়, সেরকম মানুষের মধ্যে যেসব ক্যাপাবিলিটি রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, সেগুলো ন্যাচারালি গ্রো হয়। দ্যাট নিড প্রুনিং। মানুষের মধ্যে স্বাভাবিক ক্ষমতা বা দক্ষতার প্রুনিং এর দরকার পড়ে। প্রুনিং মানে কি? ছেটে দেওয়া। যেমন কোনো গাছ যখন গ্রো হয় তখন ছেটে দিলে গাছটা আরো বিকশিত হয়, বেড়ে ওঠে। সেরকম মানুষের মধ্যে যখন ন্যাচারাল অ্যাবিলিটি থাকবে তখন সেটাকেও ছেটে দিতে হয়, যাতে ওর জ্ঞানটা, ওর মধ্যে যে প্র্যাকটিক্যাল নলেজ আছে সেটা সে ভালোভাবে স্টাডির মাধ্যমে তুলে ধরতে পারে। By study and studies themselves do give forth directions too much at last, except they be bounded in by experience. ফ্রান্সিস এখন এখানে বলেছেন যে স্টাডি প্লাস এক্সপিরিয়েন্স দুটোকে যদি কম্বাইন করা হয় তাহলেই একমাত্র কারো ভালো নলেজ যুক্তি সহকারে সে তার নলেজটা সকলের সামনে তুলে ধরতে পারবে স্টাডির মাধ্যমে। ক্র্যাফটি মেন কন্ডেম স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। চালাক লোকেরা পড়াশোনাকে নিন্দা করে, সাধারণ লোকেরা পড়াশোনাকে প্রশংসা করে, এবং জ্ঞানী লোকেরা সেই পড়াশোনাকে ব্যবহার করে। যারা চালাক লোক, যাদের মধ্যে অনেক কৌশল আছে, তারা পড়াশোনাকে জাস্ট কন্ডেম করবে। কি করবে? কন্ডেম, নিন্দে করবে। যারা সিম্পল লোক তারা জাস্ট পড়াশোনাটাকে কি করবে? অ্যাডমায়ার করবে, প্রশংসা করবে। এবং যারা ওয়াইজ মেন তারা পড়াশোনাটাকে কাজে লাগাবে, ব্যবহার করবে। দেখো কেন করবে, এমনটা কেন করবে? তিন রকমের লোক কেন তারা পড়াশোনাকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করবে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ। কারণ তারা টিচ করেনি, তারা শেখায়নি। কারণ পড়াশোনা শেখায় না যে কিভাবে জ্ঞানটাকে কাজে লাগাতে হয়। মানে ধরো পড়াশোনা করে আমরা কোনো জিনিস শিখে ফেলেছি, কিন্তু পড়াশোনার মধ্যে যেটা শিখলাম সেটা কখনোই বলে দেয় না যে সেটাকে কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাবো। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম। কিন্তু এটা একটা উইজডম মানে জ্ঞান, উইদাউট দেম মানে সেগুলো ছাড়া, সেগুলো মানে পড়াশোনা ছাড়া। এটা একটা জ্ঞান। কি বলেছে? মানে এটা একটা সাধারণ জ্ঞান বলেছে, যে পড়াশোনা ছাড়া এটা একটা সাধারণ জ্ঞান। অ্যান্ড অ্যাবাভ দেম, এবং তাদের উপরে ওন বাই অবজারভেশন। দেখো কি বলেছে, অবজারভেশন শব্দটা বলেছে। অবজারভেশন মানে কি? পর্যবেক্ষণ। মানে এখানে বলেছে যে পড়াশোনাটা এমনভাবে করতে হবে যাতে শুধুমাত্র আমরা পড়াশোনা করে যে নলেজটা পাবো সেই নলেজটাকে যাতে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অবজারভেশনের মাধ্যমে বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট। খুব সুন্দর কথা এখানে ফ্রান্সিস বেকন তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এমনভাবে পড়াশোনা করা উচিত যাতে কোনো রকমের বিরোধিতা না করা হয় এবং কারো যুক্তিকে মিথ্যে প্রমাণ করা না হয়। নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড, নট টু ফাইন্ড, টক অ্যান্ড ডিসকোর্স, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। খুব সুন্দর কথা বলেছেন। আমরা যেটা জাস্ট পড়বো সেটাকে চোখ বুঝে বিশ্বাস করব না, কিন্তু সেগুলোকে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করতে হবে। ভিডিওটা একটু লং হবে, তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. কিছু বই আছে যেগুলোকে টেস্ট করতে হবে, স্বাদ নিতে হবে। তার মানে কি? অনেক বই আছে, কিছু কিছু বই আছে জাস্ট আমরা সেই বইগুলো জাস্ট পড়ে জাস্ট বুঝবো বইটা কেমন,
বইয়ের মধ্যে যে ইনফরমেশন আছে সেগুলো জাস্ট সেগুলোর টেস্ট নেব। কিছু বই আছে যেগুলোকে গিলে ফেলতে হবে মানে ফ্রান্সিস বেকন কি বুঝিয়েছেন, তিনি বলেছেন যে কিছু বই আছে যেগুলোকে তাড়াহুড়ো করে পড়তে হবে, কিছু কিছু বই আছে যেগুলো যুক্ত নয় এবং সেগুলো তাড়াহুড়ো করে পড়ে শেষ করতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড হবে, কিছু বই আছে যেগুলোকে চেবাতে হবে এবং হজম করতে হবে। তার মানে এখানে লাস্ট যে বইয়ের কথা বলেছেন, কিছু বই যেগুলো চেবাতে হবে এবং হজম করতে হবে, এই কথার মাধ্যমে ফ্রান্সিস বেকন বুঝিয়েছেন সে মেমোরিতে, সে বইয়ের ইনফরমেশন গুলো একদম মেমোরিতে গেঁথে রাখতে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, এবং কিছু বই আছে যেগুলো ভাগ ভাগ করা অবস্থায় রয়েছে, আদার্স টু বি রেড, কিছু কিছু বই আছে যেগুলোকে পড়তে হবে বাট নট কিউরিয়াসলি, কিন্তু অতটা কিউরিয়াসলি নয়, ইন্টারেস্টিংলি নয়, মানে গুরুত্ব সহকারে নয়। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোলি, এবং কিছু বই আছে যেগুলোকে পুরোপুরি ভাবে পড়তে হবে অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, কিভাবে পড়তে হবে, গভীর মনোযোগ সহকারে পড়তে হবে। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি, কিছু বই আছে যেগুলোকে ডেপুটির মাধ্যমে পড়া হবে, মানে তুমি নিজে পড়বে না, কাউকে দিয়ে পড়াবে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং সেই বই পড়ে যে এক্সট্রাক্টস পাওয়া যাবে, এক্সট্রাক্টস মানে কি সাবস্ট্যান্স, থিমস আমরা যে পাবো, মূল বিষয়বস্তু যে পাবো বইয়ের থেকে, যে বইগুলো অন্যরা আমাদেরকে পড়িয়ে শোনাবে, সেই বইয়ের এক্সট্রাক্ট, সেই বইয়ের সারাংশ আমরা লোকেদের দ্বারাই পাবো। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, সেগুলো খুব কম যুক্তির মধ্যে চলে যাবে যদি আমরা কোনো বই আমরা নিজেরা না পড়ে অন্যদের দ্বারা পড়িয়ে নিজেরা সেই বইয়ের সারাংশটাকে আমরা নিজেরা বুঝে নিই, কিন্তু সেটা কম গুরুত্বপূর্ণ হবে, কম যুক্তিযুক্ত হবে। এটাই ফ্রান্সিস বেকন বুঝিয়েছেন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে থাকো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। অ্যান্ড দ্য মিনার সর্টস অফ বুকস এলস ডিস্টিলস বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স ফ্ল্যাশি থিংস, এবং কিছু কিছু কম গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো পরিষ্কার জলের মতো, এবং সেগুলো ফ্ল্যাশি থিংস, সেগুলো ইনসিপিড মানে টেস্টলেস, ওগুলো টেস্ট নেই, মানে পড়তে ভালো লাগে না, সেরকম বই। স্বাদহীন জিনিস, মানে সেই স্বাধীন জিনিস বলতে কিছু কিছু বই আছে যেগুলো খুবই নিম্নমানের। রিডিং মেক ইট এ ফুল ম্যান, দেখো এবার ফ্রান্সিস বেকন কি বুঝিয়েছেন, মানে বই পড়া একজনকে ফুল ম্যান করে দেয়, একদম পুরো মানুষ করে দেয়। কনফারেন্স এ রেডি ম্যান, কনফারেন্স মানে বিভিন্ন ধরনের বৈঠক, সভা বা আলোচনা, ডিসকাশন, আমরা যদি গ্রুপ ডিসকাশন বা ডিসকাশন করি তাহলে সেটা আমাদের রেডি ম্যান করে দেয়, মানে আমরা তখন যে কোনো কাজের জন্য রেডি, মানে যে কোনো ডিবেটে যেতে বলুক, যে কোনো কিছু করতে বলুক আমরা রেডি, কারণ আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছে, অনেক নলেজ বেড়ে যাবে। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, এবং যদি আমরা লেখালেখি করি তাহলে আমরা সঠিক মানুষে পরিণত হয়ে যাব, তখন আমাদের মধ্যে মানে সঠিক জিনিস কি, কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটাকে কখন নিতে হবে, গ্রহণ করতে হবে, সেই স্কিল আমাদের মধ্যে চলে আসবে। অ্যান্ড দেয়ারফর ইফ এ ম্যান রাইট লিটল হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, এবং ফ্রান্সিস বেকন বলেছেন যদি একজন লোক কম লেখালেখি করে তাহলে তার মেমোরি, স্মৃতি তীক্ষ্ণ হতে হবে। ধরো তুমি কম লেখালেখি করছো, তার মানে কি তুমি এমন ভাবে তোমার মেমোরিটাকে সেট করবে যাতে বোঝা যায় যে না তুমি লেখালেখি কম করো, মানে তোমার বুদ্ধিটা তীক্ষ্ণ বুদ্ধি হতে হবে, শার্প তোমার মেমোরি হতে হবে। ইফ হি কনফার লিটল হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, যদি সে কম পড়ে তাহলে তার প্রেজেন্ট উইট থাকতে হবে, মানে উপস্থিত বুদ্ধি থাকতে হবে। ধরো তুমি কম পড়াশোনা করছো কিন্তু তোমার মধ্যে উপস্থিত বুদ্ধি থাকবে, জেনারেল নলেজ, উপস্থিত বুদ্ধি থাকতে হবে যে কখন কোন কাজটা করতে হবে, কখন কি বলতে হবে, কখন কার সাথে কিভাবে ট্রিট করতে হবে, সেই উপস্থিত বুদ্ধি তোমার মধ্যে থাকতে হবে যদি তুমি পড়াশোনা কম করো। And if he read little, he had need have much cunning to seem to know that he doth not. খুব সুন্দর কথা বলেছেন। এবং আরেকজন লোক যদি কম পড়ে তাহলে তাকে অনেক ধূর্ত হতে হবে, কানিং, চতুর হতে হবে, যাতে বোঝা যায় যে সে যেটা জানে না সে এটা অলরেডি জানে, মানে দেখে বোঝা যায় যে ও জানে কিন্তু অ্যাকচুয়ালি ও কিছু জানে না। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, পোয়েটস উইটি, দ্য ম্যাথমেটিক্স সাটেল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, লজিক অ্যান্ড রেটোরিক এবেল টু কন্টেন্ট। বলেছেন যে ইতিহাস মানুষকে জ্ঞানী করে, কবিতা চতুর করে, অঙ্ক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার বিবেচনা করার ক্ষমতা রাখবে যদি আমরা অঙ্ক করি, সাধারণ দর্শন মানুষকে গভীর করবে, নৈতিক যে দিক আছে সেটা মানুষকে আরো বেশি গভীর করবে, এবং যুক্তি এবং অলংকার মানুষকে
তর্ক করার ক্ষমতা নিয়ে আসবে, মানুষকে তর্ক করার সমর্থ করবে। যে কোনো রকমের কন্টেন্ট, অ্যাকচুয়ালি কন্টেন্ট মানে কি কোয়ারেল, কোনো ডিবেটে পার্টিসিপেট করা। কন্টেন্ট মানে হচ্ছে লড়াই ঝগড়া, ফাইট, কিন্তু এখানে কন্টেন্ট মানে মনে রাখবে টু ডিবেট, তর্ক করা। অ্যাবিউন্ড স্টুডিয়া ইন মরিস, দেখো এটা একটা ল্যাটিন ফ্রেজ, এটার মানে কি বলেছে, স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। দেখো এই ল্যাটিন ফ্রেজটার মানে বলেছে যে আমরা যেমন পড়াশোনা করব আমাদের ম্যানার্সের মধ্যে সেরকমই ইনফ্লুয়েন্স করবে। মানে ধরো আমি অঙ্কতে খুব ভালো, আমার আচরণ কেমন হবে, আমি সবসময় অঙ্কের বিষয়ে বিভিন্ন রকমের ফর্মুলা, অঙ্কের ব্যাপারে আমার মধ্যে সবসময় অঙ্কের ভাবটা থাকবে। তো অঙ্ক নিয়ে আমি সবসময় যুক্তি দেখাবো, অঙ্ক নিয়ে সবার মধ্যে অঙ্কের ব্যাপারগুলো সবার মধ্যে তুলে ধরবো। তো এই ব্যাপারটা থাকবে যেমন আমরা পড়াশোনা করব, আমাদের ম্যানার্স, আমাদের ব্যবহারের মধ্য দিয়ে সেই পড়াশোনাটা প্রকাশ পাবে। নেই দেয়ার ইজ নো স্টোন্ট অর ইমপ্লিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস। বলেছেন যে না, জ্ঞানের মধ্যে কোনো রকমের বাধা, প্রতিবন্ধকতা, বিপত্তি থাকবে না, কিন্তু সেগুলো উপযুক্ত পড়াশোনার মধ্য দিয়ে বের করে আনতে হবে। ধরো তুমি পড়াশোনা করছো, তোমার মধ্যে অনেক বুদ্ধি আছে, পড়াশোনা করে অনেক বুদ্ধি হয়ে গেল, এবার তোমার মধ্যে পড়াশোনা করার বুদ্ধি রয়েছে এবং তুমি কোনো রকমের বাধা মানবে না, কোনো রকমের বিপত্তি মানবে না, এবং তুমি উপযুক্ত পড়াশোনার ক্যাপাবিলিটি তোমার মধ্যে চলে আসবে, এবং তুমি সেই পড়াশোনার মাধ্যমে তুমি যে কোনো যুক্তি তর্কে তুমি পার্টিসিপেট করতে পারবে। কোনো রকমের প্রতিবন্ধকতা, বাধাকে তুমি তখন কেয়ার করবে না। এখানে সেটাই বলতে চেয়েছেন, যেভাবে শরীরের রোগ ব্যাধি বিভিন্ন রকমের উপযুক্ত ব্যায়ামের মাধ্যমে ঠিক করা যায়, সেরকম আমরা আমাদের উপযুক্ত পড়াশোনার মধ্য দিয়ে বাধা বিপত্তিকে ওভারকাম করতে পারবো। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস। বোলিং মানে কি, দেখো 9 পিন বলস, মানে দেখবে বোলিং বলতে কি বলছে, এরকম 9 পিন থাকবে, এরকম 9 পিনস, তারপর এরকম একটা বল দিয়ে বলটাকে থ্রো করা হবে, এদিকে বলটাকে থ্রো করে দেওয়ার পরে এই 9 পিনস যে রয়েছে সেগুলো একসাথে এখানে ড্রপ করে যাবে। মানে একটাতে টাচ হবে, এখানে টাচ হলো বলটা, এই বলটা এখানে টাচ হলো, তারপর এটার সাথে টাচ হয়ে এটা পড়ে গেল, এটার সাথে টাচ হয়ে এটা পড়ে গেল, এটার সাথে টাচ হয়ে এটা পড়ে গেল, সবগুলো একসাথে পড়ে গেল। তো এটাকে বলে 9 পিন বোলিং। তো টেক্সটে এই বোলিং এর কথা বলা হয়েছে, ক্রিকেট খেলার বোলিং এর কথা বলা হয়নি। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস। বোলিং করলে কি হয়, মানুষের যে পেটের যে পাথর এবং মূত্রনালীর সমস্যাও দূর হয়ে যায়। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট। শুটিং মানে কি, বন্দুক, তাই তো, বন্দুকের দিয়ে শুট করা, সেটা করলে কি হবে, লাংস, ফুসফুস এবং ব্রেস্টের জন্য ভালো। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টোম্যাক। নম্র ধীর গতিতে হাঁটা, সেটা পেটের জন্য ভালো। রাইডিং ফর দ্য হেড। রাইডিং যদি করি, বাইক রাইডিং, সাইকেল রাইডিং, হর্স রাইডিং যদি করি, তাহলে সেটা মাথার জন্য ভালো। অ্যান্ড দ্য লাইক, এবং এরকম আরো কতগুলো আছে। সো ইফ এ ম্যানস উইড বি ওয়ান্ডারিং, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স। ফ্রান্সিস বেকন একটা সুন্দর প্রসঙ্গ তুলে ধরেছেন, তিনি বলেছেন যদি একটা লোকের বুদ্ধি ওয়ান্ডারিং করে, মানে ঘুরে বেড়ায়, মানে চঞ্চল না, সে নিজেকে স্ট্যাবিলাইজ করতে পারছে না, নিজেকে চঞ্চল মনে করছে, তখন তার কি করা উচিত, তার অঙ্ক করা উচিত। ফর ইন ডেমনস্ট্রেশন, দেখানোর জন্য, যে না আমি দেখিয়ে বিভিন্ন রকমের ডেমো করে অঙ্ক করা উচিত। ফ্রান্সিস বেকন এটা দেখিয়েছেন, কারণ সেই লোকটা চঞ্চল, খুবই চঞ্চল, সে নিজেকে স্থির রাখতে পারছে না। ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল, হি মাস্ট বিগিন এগেইন। মানে সে যদি আবার ছোট ছোট করে নিজেকে তৈরি করতে না পারে, তাহলে তার আবার নতুন করে শুরু করা উচিত। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, যদি তার বুদ্ধি পার্থক্য খুঁজে বের করার সামর্থ্য না রাখে, তাহলে তাকে অবশ্যই স্কুলমেনদের যে থিওরি, যেসব বুকস রয়েছে সেগুলো স্টাডি করতে হবে, সেগুলোকে পড়াশোনা করতে হবে। এবার বুঝে নাও স্কুলমেন কি। স্কুলমেন মানে বিভিন্ন ধরনের ফিলোসফার যারা রয়েছে, ওদের যেসব থিসিস রয়েছে, ওদের যেসব রাইটিংস রয়েছে, সেগুলোকে পড়া উচিত। ফর দে আর সাইমেনি সেক্টরস স্প্লিটার্স অফ হেয়ার্স। দেখো সাইমেনি সেক্টরস আরেকটা আমরা ল্যাটিন ফ্রেজ পেলাম। তো এখানে বলেছে কেন স্কুলমেনদের পড়া, সেই লোকটা পড়বে যে পার্থক্যই খুঁজে পায় না, কারণ তারা হচ্ছে সাইমেনি সেক্টরস, মানে যারা স্কুলমেন রয়েছে এরা হচ্ছে সাইমেনি সেক্টরস।
মানে এরা সব জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে বিচার বিবেচনা করার সামর্থ্য রাখে। ইফ হি বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, যদি সে সেই ব্যাপারগুলো জয় করার সামর্থ্য না রাখে, যদি তার মধ্যে সেরকম স্কিল না থাকে, and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. ফ্রান্সিস বেকন বলেছেন যে যদি এমন একজন লোক যে কোনো ব্যাপার যদি জয় করতে না পারে, মানে সেই ব্যাপার থেকে নিজেকে কাটিয়ে তুলতে না পারে, তাহলে তাকে কি করতে হবে? তাহলে সেই ব্যাপারগুলো প্রমাণ করার জন্য এবং ব্যাখ্যা করার জন্য সে যদি সেই ব্যাপারগুলো মনে রাখতে না পারে, যে স্মরণ করতে না পারে যে কি ব্যাপার, কি প্রমাণ করতে হবে, কি ইলাস্ট্রেট করতে হবে, কি ব্যাখ্যা করতে হবে, সেগুলো সে যদি স্মরণ করতে না পারে, তাহলে তাকে অবশ্যই আইনজীবীদের কেসগুলো স্টাডি করা উচিত। যারা লয়ার্স রয়েছে ওনাদের কেসগুলো নিয়ে পড়াশোনা করা উচিত। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিট। দিস ইজ রিসিট, নট রিসিপ্ট, রিসিট। তাই প্রত্যেকটা মনের যে ত্রুটি রয়েছে, মনের যে দোষ রয়েছে, সেগুলোর একটা বিশেষ উপশম রয়েছে, বিশেষ একটা সলিউশন রয়েছে। যেমন আমাদের ফিজিক্যালি যদি কোনো প্রবলেম হয়, তো সেগুলোর যেরকম সমাধান রয়েছে, সেরকম মনেরও সমস্যার অনেক সমাধান রয়েছে। তো আজকে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শেষ করলাম। তো এই ভিডিওটি অবশ্যই যাদের ভালো লেগেছে, অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।